আমি সৈয়দ মোহাম্মদ ইরফানুল হাসান। আমি সামনে স্কুল কলেজের বিজ্ঞান শিক্ষক। অষ্টম শ্রেণীর আমি বিজ্ঞান ক্লাস নিব একটা। ছাত্ররা তোমরা সবাই কাগজ কলম নিয়ে বসে পড়ো, খুব মন দিয়ে ক্লাসটা শুনো। আশা করি তোমাদের বোধগম্য হবে। আমি যতটা চেষ্টা করবো আজকে তো কমের মধ্যে এই অধ্যায়টা কিভাবে তোমাদের বোধগম্য করা যায় আমি চেষ্টা করব। এই অধ্যায়টা একটা গুরুত্বপূর্ণ। প্রতি বছর যে সিটে এখান থেকে একটা প্রশ্ন হয়ে থাকে, এই বছরও 2019 সালেও তার ব্যতিক্রম হয়নি। আশা করা যাচ্ছে 2020 সালেও এখান থেকে একটা প্রশ্ন হবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠন। তোমরা দেখো আজকে আমি যা পড়াবো ওখানে হচ্ছে পার্ট 1 পরমাণুর ধারণা, বিকাশ ও গঠন নিয়ে পড়াবো। পার্ট 4 থেকে 6 পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। পার্ট 7 ও 8 আইসোটোপের ধর্ম ও ব্যবহার। আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমে পরমাণুর ধারণা, বিকাশ, গঠন এগুলো নিয়ে আমি বলবো। এখানে অনেক বিজ্ঞানী এগুলো নিয়ে কাজ করেছে। অনেক বিজ্ঞানীদের মধ্যে ডেমোক্রিটাস, এরিস্টটল, জন ডাল্টন, রাদারফোর্ড এন্ড বোর, এরা বিখ্যাত। আরো অনেক বিজ্ঞানী এগুলো নিয়ে কাজ করেছে। তোমরা পরে ক্লাসে গিয়ে এগুলা দেখবে, শিখবে, বুঝতে পারবে। এখানে আমি সংক্ষেপে বলি, এদের সব কথাগুলোর সামারিটা হচ্ছে পরমাণুটা হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণা। এগুলা বিভাজ্য। এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটে অংশে এটা বিভাজ্য। এখানে পরমাণুর কেন্দ্র থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন, নিউট্রন থাকে এবং এই নিউক্লিয়াসটা হচ্ছে পুরো পরমাণু ভরটা নিয়ে বসা আছে। এই ভরটা ওর মধ্যে সীমাবদ্ধ। এরপর নিউক্লিয়াসকে কেন্দ্র করে আরেকটা কণা ঘুরে, সেটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। আর এখানে প্রোটন এবং নিউট্রনের মধ্যে প্রোটনটা হচ্ছে ধনাত্মক এবং নিউট্রনটা হচ্ছে নিরপেক্ষ বলা হয়, নিরপেক্ষ আয়তন। এখানে বলা হচ্ছে একটা পরমাণুতে যতটুকু প্রোটন থাকে সমপরিমাণ ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। প্রোটন ধনাত্মক আধানযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত। টোটাল আমি যদি আধান নিয়ে চিন্তা করি একটা পরমাণু, আমরা ঋণাত্মক এবং ধনাত্মক মিলে একটা পরমাণু চিন্তা করলে আধান শূন্য বলা হয়। তারপর এটা হচ্ছে মূলত পরমাণুর গঠন। এখানে এরপরে আমি তোমাদেরকে বলবো পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ নিয়ে বলবো। পারমাণবিক সংখ্যা যেখানে বলা হচ্ছে, এখানে কোনো পরমাণুর প্রোটনের সংখ্যাকে মূলত পারমাণবিক সংখ্যা বলা হয়। এখানে প্রোটনের একটা পরমাণুর যতটা প্রোটন থাকবে সেই সংখ্যাটা হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা। এখানে যদি আমি আরো আগেও বলেছিলাম, বলেছি প্রোটন যত থাকে ইলেকট্রন তত থাকে। এই জন্য আমরা যদি এভাবে বলতে পারি কোন একটা মৌলের ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে আমি আবার বলি পারমাণবিক সংখ্যা কি, সেটা যদি আমরা লিখতে যাব তখন আমরা লিখব কোন মৌলের প্রোটন সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। আবার যেহেতু কোন মৌলের প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান, আমরা এভাবেও বলতে পারবো কোন একটি মৌলের মোট ইলেকট্রন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন অক্সিজেনের 8টি প্রোটন আছে, অথবা বলা হচ্ছে ইলেকট্রন আছে 8টি, তখন আমরা বলবো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। ঠিক আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে বললে তাও বলতে পারি হাইড্রোজেনের একটি মাত্র ইলেকট্রন আছে, প্রোটন বললে একটি মাত্র প্রোটন আছে, তাহলে আমরা বলবো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। আমি এখন পারমাণবিক ভর সংখ্যা নিয়ে কথা বলবো। ভর সংখ্যা হচ্ছে কোন একটি পরমাণুর প্রোটন এবং নিউট্রন সংখ্যা যোগ করলে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে ভর সংখ্যা। কোন একটা পরমাণুর প্রোটন এবং নিউট্রন সংখ্যা যোগ করলে
যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে ভর সংখ্যা। এখানে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, কোনো নিউট্রন সংখ্যা নাই, শূন্য। এই জন্য বলা হয় 0 এবং 1 যোগ করলে ফল দাঁড়ায় 1। হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 1। অক্সিজেনের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে অক্সিজেনের প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা 8, নিউট্রন সংখ্যা 8। আমি যদি যোগ করি, যদি অক্সিজেনের ভর সংখ্যা নির্ণয় করতে যাই, তাহলে 8টা প্রোটন বা ইলেকট্রন যোগ 8টা নিউট্রন যোগ করব, তাহলে আমি শুনবো এখানে 16 হবে। তাহলে অক্সিজেনের ভর সংখ্যা হবে 16। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কি। এখন আমরা শিখব আইসোটোপ জিনিসটা কি। আইসোটোপ হচ্ছে কোনো একটা মৌলের বিভিন্ন পরমাণু প্রোটন সংখ্যা সমান আবার শুরু গরম করে। কোনো একটা মৌলের, আমি যে এখন আইসোটোপের কথা বলবো, কোনো একটা মৌলের বিভিন্ন পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, একে বলা হয় আইসোটোপ। তাহলে আমরা দেখতেছি হাইড্রোজেনের আমি 3টা আইসোটোপের কথা বলবো। একটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়ামের প্রোটন সংখ্যা 1, ডিউটেরিয়ামেরও প্রোটন সংখ্যা 1, ট্রিটিয়ামেরও প্রোটন সংখ্যা 1। কিন্তু আমরা যদি ভর সংখ্যা দেখতে যাই, তখন দেখব প্রোটিয়ামের ভর সংখ্যা 1, ডিউটেরিয়ামের ভর সংখ্যা 2 এবং ট্রিটিয়ামের ভর সংখ্যা 3। কারণ এই দুইটার, তাহলে 3টা এখানে প্রোটিয়াম, ট্রিটিয়াম, ডিউটেরিয়াম, এই 3টার মধ্যে পার্থক্যটা হচ্ছে ভর সংখ্যা, কিন্তু এদের প্রোটন সংখ্যা 1। তাই এগুলো হচ্ছে হাইড্রোজেন মৌলের এই 3টি পরমাণুর ভিন্ন ভিন্ন ভর সংখ্যা কিন্তু প্রোটন সংখ্যা 1। তাই এদেরকে আমরা হাইড্রোজেনের আইসোটোপের উদাহরণ হিসেবে আমরা চিহ্নিত করব। এখন এগুলা শিখব। তাহলে আমি আবার বলি, আইসোটোপ কাকে বলে? কোনো একটি পরমাণুর কোনো একটা মৌলের বিভিন্ন পরমাণুর ভর সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা একই থাকবে, সেইগুলোকে বলা হবে আইসোটোপ। তোমরা দেখো হাইড্রোজেনের 3টে আইসোটোপের কথা আমি বলতেছি। হাইড্রোজেনের 3টে আইসোটোপ হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়ামের ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, ডিউটেরিয়ামের প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 2, ট্রিটিয়ামের প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 3। এখানে মূলত নিউট্রনের বেশ কম, এই জন্য ভর সংখ্যাটা বেশ কম হয়ে যাচ্ছে, এবং এগুলো হচ্ছে সবগুলা হাইড্রোজেনের আইসোটোপ। তাহলে আমরা এই দুইটা পড়ে ফেললাম। একটা হচ্ছে পার্ট 1 থেকে 3 পরমাণুর ধারণা, বিকাশ ও গঠন। আরেকটা পার্ট পড়লাম 4 থেকে 6 পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। এখন আমরা পড়ব আইসোটোপের ধর্ম ও ব্যবহার নিয়ে পড়ব আমরা। এটা ছোট্ট একটা পড়া, তেমন কিছু না, বড় কিছুই না। এখানে আইসোটোপের ধর্ম হচ্ছে, আসলে আইসোটোপগুলো বেশিরভাগ আইসোটোপ হচ্ছে, এগুলো হচ্ছে অস্থায়ী। এগুলো বিভিন্ন কারণে কৃত্রিমভাবে তৈরি করা হয়। বেশিরভাগ আইসোটোপ এভাবে হয়। এগুলো হচ্ছে অস্থায়ী এবং এগুলো বেশিরভাগ অনেকগুলো তেজস্ক্রিয়ভাবে এগুলো তৈরি করা হয়। এখানে আইসোটোপের ব্যবহারের ক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, আমরা অনেক উপরের ক্লাসে আরও বেশি আছে আইসোটোপের ব্যবহার, কিন্তু আমরা 8ম শ্রেণীর যে বই সেখানে এই 4টা আছে। এখানে 4টা ক্ষেত্রে আছে। একটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, আরেকটা হচ্ছে কৃষিক্ষেত্রে, একটা হচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণে, আর একটা হচ্ছে ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে। এই 4টা কাজে আইসোটোপের ব্যবহার মূলত আমাদের বইয়ে আছে, 8ম শ্রেণীর বিজ্ঞান বইয়ে। তুমি উপরের ক্লাসে গেলে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে। চিকিৎসা ক্ষেত্রে যে আইসোটোপের ব্যবহারগুলো হচ্ছে, সেখানে হচ্ছে যাদের ক্যান্সার রোগ আছে, ক্যান্সার কোষগুলা শনাক্তকরণে এবং ক্যান্সার কোষগুলা ধ্বংস করার ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয়। তাছাড়া
কৃষিক্ষেত্রে যে আইসোটোপের কথা বলা হচ্ছে, কৃষিক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের পতঙ্গ নিধনে বিভিন্ন প্রকারের আইসোটোপের নিশ্চিত করে পোকামাকড় দমন করা হয়। তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো একটা জমিতে কী ধরনের কী পরিমাণ সার প্রয়োগ করা হবে সেটা নির্ধারণের ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয়। তারপর হচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে অনেক ফলমূল আমদানি হয়, রপ্তানি হয়, অনেক দিন সংরক্ষণ করতে হয়। এগুলোতে বিশেষ করে তেজস্ক্রিয় রশ্মি অর্থাৎ আইসোটোপ ব্যবহার করে এখানে এগুলাকে ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি জীবাণুগুলোকে ধ্বংস করা হয়। কারণ ব্যাকটেরিয়া, ছত্রাক এই জীবাণুগুলো মূলত ফলমূল, খাদ্যদ্রব্য এগুলাকে নষ্ট করে ফেলে। এই জন্য এগুলাকে আইসোটোপ ব্যবহার করে সংরক্ষণ করা হয়। এখানে ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে যে ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয় সেক্ষেত্রে হচ্ছে ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে যে আইসোটোপ কাজে ব্যবহার করা হয় সেখানে হচ্ছে কি ভূতাত্ত্বিক হচ্ছে অনেক পুরানো 1 কোটি 2 কোটি বছর আগের মাটি থেকে কতগুলো ফসিল পাওয়া যায়। এই ফসিলগুলোর বয়স, এগুলো কত সময় ধরে আগে ছিল পৃথিবীতে, এগুলা জীবিত কত বছর ছিল, এই জন্য একটা সময় নির্ধারণ করার জন্য ভূতাত্ত্বিকে বৈজ্ঞানিক গবেষণার কাজে বিশেষ করে আইসোটোপ ব্যবহার করা হয়। তাহলে আমরা যা পাঠ এখানে লিপিবদ্ধ করা হলো সবগুলো আমি বর্ণনা দিয়ে দিলাম। এখন আবার বলতেছি এখানে, তাহলে আমরা আজকে পড়লাম 6ষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন নিয়ে পড়লাম। পাঠ 1 থেকে 3 পর্যন্ত ছিল পরমাণুর ধারণা, বিকাশ ও গঠন। এটা আমরা বলছি বিজ্ঞানীগুলা এগুলো নিয়ে কাজ করছে। পরমাণু একটা গঠন কিভাবে করবে এটা নিয়ে ওরা একটা ধারণাটা দিয়ে দিলাম। তারপর আমরা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ নিয়ে বললাম। তারপর এখানে আইসোটোপের ধর্ম ও ব্যবহার নিয়ে আমরা কাজ করলাম। এখন এটি হচ্ছে আজকে আমাদের পাঠ। এখন তোমরা একটা বাড়ির কাজ লিখে নাও, খাতায় লিখো, পরবর্তীতে রেডি করে পরবর্তীতে আমরা এটা কালেকশন করব, তারপর আমরা শুদ্ধ করে দিব। তখন আগে তোমরা এখন লিখে নাও বাড়ির কাজ। 1 নম্বরে লিখো রাদারফোর্ডের পারমাণবিক মডেলের ধারণা সম্পর্কে কি জানো তা লিখো। প্রথম 1 নম্বরে এটা লিখো। তার 2 নম্বরে লিখো কার্বনের আইসোটোপের কয়টা আইসোটোপ আছে সেটা। তারপরে লিখো দৈনন্দিন জীবনে আইসোটোপের ব্যবহার কি কি তা বর্ণনা করো। এই 3টা প্রশ্নের উত্তর তোমরা রেডি করে রাখবে। এটা পরবর্তীতে আমরা কালেকশন করব তোমাদের থেকে বা যোগাযোগের মাধ্যমে আমরা এগুলা ঠিক করে দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।